পুলিশের কাছে আমি 13 বার ধরা গেছি ভাই। 13 বার ধরা গেছি। হ্যাঁ ভাই, প্রচুর মারতো। জেলের ভিতরে আপনার সকালে সন্ধ্যা এমন পরিমাণ ফিটাইতো, পাইপ দিয়ে ফিটাইতো ভাই। 18 দিন পর্যন্ত আমি পায়ে হাঁটছি ভাই। শুধু মরুভূমি আর মরুভূমি, কোনো মানুষ, কোনো ঘর বাড়ি কিচ্ছু নাই। আমি একা শুধু মরুভূমিতে। দালালে নিজেই বিক্রি করে দিছে ভাই। ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ মাহফুজ। আজকে আমার সাথে আছে বাংলাদেশের একজন ভাই, শামীম ভাই। তো আমি এই ক্যাম্পে আসার পর থেকে মোটামুটি সবার কথাই শুনছি, কে কিভাবে আসছে না আসছে, কে কেমন কষ্ট করছে। এর মধ্যে শামীম ভাইয়ের কথা শুনে আমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে। তো চিন্তা করলাম এই স্টোরিটা আপনাদের সাথেও শেয়ার করি, এই জন্য আজকে মূলত শামীম ভাইয়ের সাথে বসা। আসসালামু আলাইকুম শামীম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি। তো বর্তমানে তো ইতালিতে আসছেন, তো ইতালি আসার পথে তো অনেক কিছুই হয়েছে। তো শুরু থেকে যদি বলতেন, বাংলাদেশ থেকে কিভাবে প্রথমে সিদ্ধান্ত নিলেন লিবিয়া আসার, কিভাবে লিবিয়া আসলেন, লিবিয়া থেকে ইতালি আসলেন? প্রথমে আমি ভাই হঠাৎ করে একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম। ভিডিও দেখার পরে মনে করেন বাংলাদেশ থেকে আমি 2022 সালে 18 জানুয়ারি আমি বাংলাদেশ ছাড়ি লিবিয়ার উদ্দেশ্যে। তখন আপনার বাংলাদেশ থেকে দুবাই হয়ে লিবিয়াতে আসলাম। লিবিয়াতে আসছি, আপনার আসার পরেই কষ্ট শুরু হয়েছে আর কি। লিবিয়াতে আসছিলেন যে মানে বাংলাদেশ থেকে চুক্তি করছেন ইতালি পর্যন্ত, নাকি শুধু লিবিয়া আসছিলেন? না, আমি সর্বপ্রথম দালালের সাথে আমার কন্টাক্ট হয়েছে লিবিয়া পর্যন্ত। কেমন টাকা লাগছিল? লিবিয়া আসতে আমার 3,60,000 টাকা লাগছে। মোটামুটি ভালো। তো লিবিয়া পরে কেমন দিন ছিলেন? ভাই লিবিয়াতে পরে আমি ছিলাম 7 মাস। 7 মাস? কি এতদিন কি আপনি মানে কই আছিলেন? লিবিয়া কোথায় আছিলেন? মানে কাজে নাকি কোনো ইয়াতে? লিবিয়াতে আপনার একটা জায়গার নাম আছে বেনগাজি মাজরাতে ছিলাম, একটা সেনাবাহিনীর ক্যাম্পে আর কি। ক্যাম্পে? ওই সেনাবাহিনীর ক্যাম্পে আপনার চাকরি হয়েছে, সেখানে 7 মাস চাকরি করছি। তো আপনি আসছেন মূলত ইতালির জন্য, তো পরে ওইখানে আবার কাজে ঢুকে গেলেন যে? যখন আমি আসছি ভাই তখন গেমের কোন সিজন ছিল না, সিজন ছিল আর কি। পরে ওইখান থেকে আবার ইতালির ম্যানেজ চুক্তি তো প্রথমে ইতালি লিবিয়া পর্যন্ত করছিলেন, তাহলে ওইখান থেকে আবার কিভাবে কি করলেন? তারপরে মনে করেন এখানে সেনাবাহিনীর ক্যাম্পে 7 মাস চাকরি করছি। 7 মাস চাকরি করার পরে ডিসিশন নিচ্ছি যে একেবারে গেম দিব আর কি। গেমের সিজন আসছে, পরে আপনার ওই ক্যাম্প থেকে আর কি একটা দালালের সাথে পরিচয় হয় আমার। আচ্ছা, তো ওই ক্যামেরার দিকে চাই বললেন, এই ক্যাম্প থেকে কেমন টাকা দিয়ে চুক্তি করছিলেন আবার? ক্যাম্প থেকে আপনার 8 লাখ করে চুক্তি করছি আমার সাথে। লিবিয়া থেকে একটু পর্যন্ত পার করে 8 লাখ। হ্যাঁ, লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে ইতালি পর্যন্ত পৌঁছায় দিব দালালে। বডি কন্ট্যাক্ট বলছে 8 লাখ। বডি কন্ট্যাক্ট বলতে মানে দরা টরা খাইলে সব? হ্যাঁ, যতবার দরা খাবো ততবার দালালে ছড়াইবো। তারপর ওখান থেকে এই গেম করে গেছিলেন নাকি সরাসরি বোর্ডে তুলছিল? না, সরাসরি। হ্যাঁ, সরাসরি বলতে একদিন এক রাত ছিলাম আর কি। একটা মাজরার ভিতরে একটা ছাগলের গোড়া ছিল। আপনার সাগর পারে একটা ছাগলের গোড়া ছিল, ওই গোড়ের ভিতরে উটগর বলে মনে হয়। হ্যাঁ, ওইটাই আর কি, রিসিভ গোড় আর কি। আচ্ছা, রিসিভ গোড়ে রাখছিল আপনার 42 জন মানুষ ছিলাম আমরা একটা ছোট একটা ঘরের ভিতরে। ওখানে এক রাত একদিন আমাদেরকে রাখছিল দালালে। তো যেদিন নিছে ওই দিনের রাত্রে আর গেম হয় নাই, পরের দিন বলছে গেম হবে। পরে গেম হয়েছিল। পরের দিন আমাদেরকে সাগর পাড়ে নিয়ে গেছে। সাগর পাড়ে নেওয়ার পরে আমরা বোট এখনো চোখেও দেখি নাই। আমরা বোট আমরা চোখে দেখি নাই। তার আগে আমাদেরকে সেনাবাহিনী আইসা ধরে লাইছে। পরে মানে ওখান থেকে সেনাবাহিনী ধরে নিয়ে গেছে? জি জি। সেনাবাহিনী ধরে তারপর কই নিয়েছে? সেনাবাহিনীর ক্যাম্পে না পুলিশের থানায়? সেনাবাহিনী তখন আমাদেরকে ধরে ওই বেনগাজির তারেক বিন জিয়া জেল। ওই তারেক বিন জিয়া জেল হচ্ছে বেনগাজির মধ্যে সবচেয়ে কঠিন আর কি সম্ভবত। তো ওই জেলে আমাদেরকে ধরে নিয়ে গেছে আর কি ওই সেনাবাহিনী। জেলে নিয়েছিলেন। পরে যে কতদিন ছিলেন? আর এই যে আপনি যে চুক্তি করছিলেন দালালের সাথে, এই যে বডি কন্ট্যাক্ট, দালাল কি পরে আপনারা ছুটায় নিছিল এই থেকে জেল থেকে? না না না, জেল থেকে দালালে ছুটায় নাই, দালালে নিজেই বিক্রি করে দিছে ভাই। তো মানে এই যে চুক্তির যে টাকা দিয়ে লাইছিলেন 8 লাখ, মানে পুরাটা মাইর? হ্যাঁ, 8 লাখ টাকা তো দিয়েছি, এবং দালালে আবার আমাদেরকে নিয়ে বিক্রি করে দিছে। বিক্রিটা কার কাছে করছে? বিক্রি করছে আবার ওই সেনাবাহিনীর কাছ থেকে ছুটাইয়া আবার দালালে না মাফিয়ার কাছে বেচে লাইছে। তো আরো ভয়ঙ্কর ব্যাপার। সব মাফিয়ার কাছ থেকে পরে আবার আপনার জেল কাটছি 18 দিন। 18 দিন জেল কাটার পরে ওই সেনাবাহিনী নিয়ে আবার এই মাফিয়ার কাছে দালালের মাধ্যমে
মাফিয়ার কাছে এনে বিক্রি করে দিছে। পরে মাফিয়ার নাকি এই থেকে কয়দিন থাকছে? পরে মাফিয়ার কাছে আমরা ছিলাম 10 দিন। 10 দিন থাকার পরে 6 লাখ করে আমরা ছুটি আইছি। 8 লাখ আবার নতুন করে 6 লাখ, আবার 6 লাখ নতুন করে। পরে ওরা কি মানে 6 লাখ ছাড়তে নিছে না গেম দিব এই কথা কইছে? না, শুধু ছাইরা দিব, শুধু সারার লাগে 6 লাখ ছাড়ার জন্য 6 লাখ। পরে এন থেকে আবার বাইরে আবার কই গেছেন? মনে করেন তখন আমরা 6 লাখ টাকা দিয়ে ওখান থেকে বের হইছি। বের হওয়ার পরে দালালে ফোন দিছি, পরে দালালে আইসা নিয়ে গেছে দালালের বাসায়। দালাল বলতে ওই দালালি নাকি নতুন দালাল? না, ওই যে দালালে গেম 8 দিব লাখ 8 লাখ করে বডি কন্ট্যাক্ট ছিল, ও ওই দালালে গেছে। তখন আপনার ওই দালালের বাসায় গেছি। দালালের বাসায় যাওয়ার পরে দালালে 1 সপ্তাহ খাওয়ায় নাই। 1 সপ্তাহ না খাওয়ানোর আগে আমাদেরকে বলতেছে যে গেমের সময় হইলে উনি আবার এসে গেম দিয়া দিবে, আমরা সবাই সবার মতো করে কাজে লাগিয়ে যেতে। আর যদি আমরা কাজ না করি তাহলে ওনার বাসায় খাইলে প্রতি মাসে 30,000 টাকা করে দিতে হবে দেশের, তাই না? আচ্ছা, একটা জিনিস মানে বল করে গেছিলাম বা যেটা জিজ্ঞেস করি নাই, যে আপনি যে জেলে ছিলেন মানে কি মাইর দূর করতো? হ্যাঁ ভাই, প্রচুর মারতো। জেলের ভিতরে আপনার সকালে সন্ধ্যা এমন পরিমাণ ফিটাইতো, পাইপ দিয়ে ফিটাইতো ভাই। ওই জেলখানা মাইরের ফিটা দেখিয়া ভাই প্রত্যেকে আমরা চিল্লায় কান্না করছি। মানে এর ভিতর কি আপনি বাড়িতে মানে বাংলাদেশে যোগাযোগ না, বাংলাদেশে আমি কোনো যোগাযোগ করতে পারি নাই। আমাদের পরিবারে জানতো যে আমরা মারা গেছি ভাই। মানে 18 দিন পর্যন্ত আমাদের কোনো খোঁজ খবর ছিল না। আর দালাল বলতো কি যে ওরা ইতালি চলে গেছে। মানে অথচ দালালি গুলো সবকিছু জানে, কিন্তু দালালে বলে নেই। পরে এই যে দালালে বলছে আবার কাজ করতে, পরে কি কাজে ঢুকছিলেন? না, পরে আর কাজে ঢুকি নাই। পরে দালালের কাছ থেকে আমি আইসা পড়ছি। আয়শা আবার কি নতুন করে গেম দিছেন? হ্যাঁ, নতুন করে গেম দিছি বলতে আপনার তখন চিন্তা করলাম যে বেনগাজি থেকে আর গেম দিব না। তখন আপনার এই লিবিয়া থেকে ওই তিউনিসিয়া ঢুকলাম আর কি। আবার তিউনিসিয়া কার মাধ্যমে গেলেন? তিউনিসিয়া আসলাম আপনার ওই সাইদ দালালের মাধ্যমে। ওর আবার মানে নতুন করে টাকা লাগছে না? হ্যাঁ, ওখানে আবার 8 লাখ কন্টাক্ট করলাম। 8 লাখ টাকা বলতে যে শুধু তিউনিসিয়া যাইতে নাকি? হ্যাঁ, শুধু তিউনিসিয়া ঢুকতে 8 লাখ টাকা 8 লাখ টাকা কন্টাক্ট করছি। মারাত্মক ব্যাপার সেবার, যে লিবিয়া থেকে তিউনিসিয়া 8 লাখ শুধু বর্ডার ক্রস করে দিবে। পরে গেছেন মানে কি মানে যাইতে কি ঠিকঠাক যাইতাছিলেন? না না, এখানে বর্ডারে ঝামেলা হয়েছে ভাই। তিউনিসিয়া পুলিশের কাছে আমি 13 বার ধরা গেছি ভাই। 13 বার ধরা গেছি। কেমনে মানে একটু সংক্ষেপে যদি বলেন 13 বার কেমনে ধরা খাইলেন? 13 বার বলতে ভাই দালালে কি করছে আপনার ওই লিবির কাছ থেকে এই তিউনিসিয়ার বর্ডারে নিয়ে আপনার আমাদেরকে ছাইড়া দিছে এই তিউনিসিয়ার সীমানায় নিয়ে। তখন আমরা 3 জনের স্যার ছিল, 3 জনের মধ্যে 2 জন চলে গেছে লিবিয়াতে। আর আমি একা ছিলাম মরুভূমির পাহাড়ের মাঝখানে। এখানে একা আমি ছিলাম, অনেক চেষ্টা করছি কিন্তু আমি আর কোথাও যাইতে পারি না, ওরা আমার রাইখা চলে গেছে। তখন আমি মরুভূমির মাঝখানে মনে করেন একা একা সারা রাত কাটাইছি। তারপরে যখন তিউনিসিয়ার দিকে আগাইছি তখন তিউনিসিয়ার পুলিশে আমাকে আবার ধরছে। ধরার পরে মনে করেন আবার আমি যখন এই বলছি যে আমার জিজ্ঞেস করেছে তুই কই থেকে আসছিস, আমি বলছি আমি লিবিয়া থেকে আসছি। তখন আবার আমার যায় লিবিয়া সীমানায় পার করে দিছে। মানে এই যে বর্ডার থেকে ওরা একবার লিবিয়া সীমানা রাখে যায়, পরে আপনি আবার যান তিউনিসিয়া সীমানার মধ্যে। আপনি যে মানে আপনার রাইখে গেছে, আপনি আবার যাইতেছেন, তো ওরা লাখ করে পরে আপনি মাইর দূর করে নাই? হ্যাঁ, অনেক মারছে ভাই। আমাকে মরুভূমির মাঝখানে শুয়ায় মনে করেন পিস্তল দিয়া, এরপর একটা লোহার পাইপ ছিল, ওই লোহার পাইপ দিয়ে মনে করেন এমন ফিডানি দিছে ভাই, এমন কোন জায়গা নাই যে আমার মনে করেন বাকি রাখছে। আমার একটা ফোন ছিল, ওই ফোনটা মনে করেন বাড়ি একটা লাগছে, একবারে টুকরা টুকরা হয়ে গেছে। মানে মোট 13 বার আপনি খালি যাইছেন আর মাইর খাইছেন, আবার এনে রাইখে গেছে, আবার লিবিয়া পার করছে, আবার লিবিয়া পুলিশে দাওয়া দিছে, আবার চলে গেছি তিউনিসিয়া ভাই। মানে খালি দাওয়া পাল্টা দেওয়ার ভিত্তিতে চলতে। হ্যাঁ, পরে সর্বশেষ আবার ওখান থেকে আবার যারা মনে করে ভাই যে লিবিয়া থেকে তিউনিসিয়া ঢোকা অনেক সহজ, কিন্তু আসলে আমিও শুনছিলাম যে অনেকের কাছে যে লিবিয়া তিউনিসিয়া নাকি একদম কাছাকাছি, চাইলেই যাওয়া যায়। না ভাই, প্রচুর কঠিন। তিউনিসিয়া থেকে বর্তমানে লিবিয়া থেকে গেম দেওয়া অনেক ভালো, কিন্তু তিউনিসিয়ার পরিস্থিতি খুবই খারাপ ভাই। তিউনিসিয়া পুলিশ অনেক। পরে ওখান থেকে যে গেছিলেন এই লাস্ট বার 13 নম্বর বার, পরে আবার কেমনে গেলেন তখন দেখে নাই? তার আগে একবার ভাই আমার মসজিদের ভিতর থেকে ধরে নিছে। নামাজ পড়তে গেছিলেন নাকি? মানে তিউনিসিয়ার মসজিদের ভিতর থেকে আমাকে ধরে নিছে পুলিশ। এটা কত নাম্বার বার? এটা হয়তো 10 বারের মাথায়। পরে আবার সর্বশেষ আপনি গেলেন কেমনে? সর্বশেষ পরে আবার চিন্তা করলাম যে আমি এরকম ভাবে তাদের কাছে না ধরে প্রতি রাতে আমি হাঁটা শুরু করি। পরে পায়ে হাইটা মনে করেন 18 দিন পর্যন্ত আমি হাঁটছি গেলি শুধু।
ওই মরুভূমির খাওয়া দাওয়া কোনো ভাই কোনো খাবারই কোনো নাই, শুধু খালি একটু পানি খাইতাম, এক ডুক করে পানি খাইতাম ভাই। মানে চিন্তা ভাবনা ভাই, মানে আল্লাহর রহমতে আপনি মনে হয় বাইচে আছেন, নাহলে এটা কেমনে সম্ভব যে 18 দেখা দিন না গেছে খায়া? 18 দিন পর্যন্ত আমি পায়ে হাঁটছি ভাই, শুধু মরুভূমি আর মরুভূমি, কোনো মানুষ কোনো ঘর বাড়ি কিচ্ছু নাই, আমি একা শুধু মরুভূমিতে। এর ভিতরে আপনার মরুভূমিতে আমি হাঁটতে যাই, কত মানুষের লাশ পাইছি ভাই মরুভূমির মধ্যে? মরুভূমিতে। তো ওরা মনে হয় তো আপনার মতো আরো কেউ চেষ্টা হ্যাঁ, করছে। অনেক মানুষের লাশ দেখছি আমি নিজে মরুভূমিতে পড়ে আপনি রয়েছে। আসলে মানে মানসিক ভাবে অনেক শক্ত একটা, মানে সাধারণ মানুষ কিন্তু এগুলার মধ্যে দিয়ে আইসা নিজেকে ঠিক রাখতে পারতো না আমার মনে হয় আর দেখা কি। গেছে ভাই মনে করেন 2 দিন 3 দিন হাঁটার পরে একটা করে কুয়া পাইতাম, এই কুয়া থেকে মনে করেন পানি উঠাইয়া খালি শুধু পানি শুধু খাইছি। পানির উপরে। পরে ওইখান থেকে এই টিউনিসিয়া কই গেছেন? পরে টিউনিসিয়া তো আপনি মরুভূমিতে আসতেছেন, পরে কই পরে গেলেন? 18 দিন পর্যন্ত হাঁটার পরে আপনার তিউনিসিয়া একটা শহর পাইছি, হ্যাঁ, সেটা তাতাউইন নাম আর কি। ওখানে যাইয়া এক তিউনিস পাইছি, ওই তিউনিসের কাছে সবকিছু বলছি, বলার পরে ওই তিউনিসিয়া ফোন দিছে, ফোন দেওয়ার পরে ওই তিউনিসিয়ার ফোনের মাধ্যমে যাচাই করছি আর কি। ফোন দিছি, দালালের কাছে ফোন দিছি, আমার পরিবারের কাছে ফোন দিছি, পরে মনে করেন ওখান থেকে আমার দালালে রিসিভ করে নিয়ে গেছে। তো ওইখান থেকে আবার পরে ইতালিতে গেম দিছেন? না, ওখানে আমার কাহিনী হলো কি, এখানে তুনিশিয়ার গেম করেছিলাম আরো আবার 10 মাস। 10 মাস? 10 মাস ছিলাম তুনিশিয়ার গেম করে ভাই। মানে অনেক এতদিন টাকা লাগছে কেন লাগে? এতদিন বলতে দালালে বলতেছে তোমাদের গেম হবে আজকে না কালকা, অমুক মাসে আবহাওয়া খারাপ, এরকম করতে 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 আবহাওয়া খারাপ game দেয় থাকলে না। তো এতদিন তাই না, 10 মাস আপনার রাখছে। 10 মাস যে ছিলাম, ওই গেম করে কি মানে খাওয়া দাওয়া দিত? খাওয়া দাওয়া বলতে ভাই তিউনিসিয়া কোনো ইয়া নাই, ভাত নাই, চাল নাই। হ্যাঁ, তিউনিসিয়া আপনার 15 দিন পর পর আপনার 1 প্লেট করে ভাত দিত ভাই, 15 দিন পর পর। আর এই 15 দিনের মধ্যে এই 15 দিনের ভিতরে শুধু খালি রুটি আর পাস্তা, রুটি পাস্তা। পরে 10 মাস মোটা অনেক কষ্ট করছে। হ্যাঁ। পরে ওখান থেকে কি গেম দিছেন? না, এই 10 মাস কষ্ট করার পরে আবার এই যে 8 লাখ করে কন্ট্রাক্ট করছিলাম, ওই দালাল আবার পলাইছে। ইতালি থেকে তুনিসিয়ার দালাল। লিবিয়া থেকে যে 8 লাখ করে জি জি জি, ওই দালাল পলাইছে। এই দালাল আবার পলাইছে ভাই। কত জনের টাকা নিয়ে পলাইছে? 130 জন মানুষের টাকা নিয়ে পলাইছে ওই দালাল। বাঙালি দালালি তো আছিল? হ্যাঁ, বাঙালি দালাল ছিল, সিলেটের দালাল ছিল। মানে কি বলতাম যে বাঙালিরাই তো বাঙালিরা শত্রু তাইলে ভাই আমি কি বলবো, মানে প্রত্যেকটা মানুষের শরীর পছন্দ ধরে গেছে ভাই, প্রত্যেকটা মানুষের শরীরে পোকামাকড় হয়ে গেছে, চুলকানি। এরপরে মনে করেন আমরা যখন বের হইতাম রুম থেকে গেম করতে গিয়া, তখন মনে করেন আমাদের চোখ দিয়ে কিছুই দেখতাম না, বাইরে অন্ধকার হয়ে যেত চোখ, এত কষ্ট দিছে ভাই তিউনিসিয়া। পরে ওই দালাল পলাইবার পরে আবার মানে ওই কি করলেন? তারপরে মনে করেন ওই দালালের পরিচিত আরেকটা দালাল ছিল, ওই দালালের কাছে আমরা সবাই কান্নাকাটি করে বলছি, মানে বলার পরে ওই দালালে একটা অপশন দিছে, একটা সুযোগ দিছে যে তোমরা যদি আমাকে 1.5 লাখ টাকা করে দাও তাহলে আমি বোর্ডে উঠাবো। ওই দালালে পরে কি আবার দিছেন 1.5 লাখ করে? হ্যাঁ, পরে আবার ওই দালালে দিলাম 1.5 লাখ। 1.5 লাখ টাকা দেওয়ার পরে পরে মনে করেন ওই দালাল সাগর পাড়ে নিয়ে গেছে, তিউনিসিয়া সাগর পাড়ে। তিউনিসিয়া সাগর পাড়ে নিয়ে 2 দিন রাখছে ভাই। 2 দিন তো শুধু মরুভূমিতে 2 দিন রাখছে, খাওয়া দাওয়া কোনো খাবার টাবার নাই কিছুই। পরে আবার 2 দিন রাখার পরে আবার ঘুরাই আনছে সাগর পাড় থেকে, আবার ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে তোরা সবাই আইসা পর, আজকে গেম হইব না। মানে ঝামেলা কি? ঝামেলা বলে পুলিশের ঝামেলা বেশি। পরে আবার গেছেন আবার গেম করে আসছি ভাই, গেম করে আসার পথে বহুত রিস্ক ভাই, হাইটে আসছি, কোনো গাড়ি নাই, চিনি নাই, জানা নাই। দালালে শুধু খালি বললা দিছে যে যার মতো আইসা পর। কয় কিলোমিটার? প্রায় 10-15 কিলোমিটার দূর। পরে ওইখানে আবার কয়দিন থাকছেন? আবার এখানে 15 দিন পর্যন্ত আসছিলাম। 15 দিন পরে আবার 15 দিন পর্যন্ত আবার গেছি, যাওয়ার পরে মনে করেন ওই দিন আবার গেম হইছে। মানে কতজন ছিলেন একসাথে গেমে? আমরা ছিলাম 42 জন এক নৌকাতে। এক নৌকাতে। ওখান থেকে কি টিউনিসিয়া থেকে ভাই আরেকটু বলি দালাল যে ভাই কিরকম, মনে করেন একটা বোর্ড দিছে, বোর্ডের ভিতরে 35 ইঞ্জিল দিছে ভাই, নষ্ট ইঞ্জিল। 35 তো সাগরের মধ্যে বেশি স্পিড। 35 ইঞ্জিল দিছে, তো যে জায়গার ভিতরে 8 ঘন্টা লাগে ওই জায়গায় আমাদের 22 ঘন্টা সময় লাগছে। এক নৌকাতে 42 জন। পরে সাগরের মধ্যে কি কোনো বিপদ টিপদ? সাগরের ভিতরে ভাই সারা রাত চলছে, চলার পরে দুপুর 12টার দিকে আমরা ধরা খাই লাইছি সাগরের মধ্যে। ধরা কার কাছে ধরা খাইছে? তিউনিসিয়া কোস্টগার্ড আমাদেরকে ধরে লাইছে।
পরে কোচঘাট কি আবার ধরে নিয়ে আইছে নাকি? ধরার পরে ভাই আমরা অনেক কান্নাকাটি করছি, কান্নাকাটি করার পরে মনে করেন এই পরে আর একটা কোস্টগার্ডের ফোন দিছে, একটা কোস্টগার্ডের ফোন দিলে পরে ওই কোস্টগার্ড আসছে, আমরা মনে হচ্ছে যে এটা লিবিয়ার কোস্টগার্ড হবে, মানে ধরায় দিব আবার। ধরায় দিব আবার। তখন আমরা আরো ভয় পাইতেছি, আমাদেরকে জিজ্ঞেস করতেছে তোরা কোথায় থেকে আসছস, আমরা বলছি আমরা লিবিয়া থেকে আসছি, মানে তিউনিসিয়া থেকে টিউনিসিয়ার কথা বলি নাই। তখন আবার ফোন দিছে, পরে আরেকটা কোস্টগার্ড দিকে পাখির মতো আসতেছে, আসার পরে সাথে সাথেই পরে মনে করেন আমরা সবাই হতাশা হয়ে গেছি যে এবার মনে হয় আমাদেরকে লিবিয়া বিক্রি করে দিব। তখন ওই কোস্টগার্ডটা আসার সাথে সাথে দেখলাম না ওইটাও তিউনিসিয়ার কোস্টগার্ড। পরে ওই কোস্টগার্ডটা আইসা বলতেছে যে তোদের কোনো ঝামেলা আছে কিনা, তেল টেল আছে কিনা, এগুলা বললা মোট কথা হইলো ওদের যে দুইটা কোস্টগার্ড লোক ভরা, মানে আমাদেরকে দূরে যে রাখবো ওই জায়গাটা নাই। পরে আমাদেরকে ছেড়ে দিচ্ছে। ছেড়ে দিচ্ছে পরে কি মানে ইতালির দিকে আবার গেছেন? ছেড়ে দেওয়ার পরে আমরা যাইছি এবেলা, তখন বাজে বিকাল 3টা বাজে। বিকাল 3টা যখন বাজে তখন মনে করেন আমাদের তেল শেষ হয়ে গেছে সাগর, মহাসাগরের মধ্যে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল সাগরে এখনো ঢুকি নাই, মানে ঢুকবো এই মুহূর্তে। মনে করেন তেল শেষ, আর একটা তেল আছে। পরে পরে মনে করেন এখন তো আমাদের আর কোনো উপায় নেই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা মানে সবাই কালেমা টালেমা ফুরিয়ে লাইছি, মনে করেন যে আমাদের এখানে মৃত্যু হইব, আমরা বাঁচার কোনো উপায় ছিল না ভাই। তারপরে মনে করেন আমরা সবাই কান্নাকাটি করতেছি, এরপরে আবার নৌকা তুলতে ফাইটে গেছে ভাই, পানি উঠছে। হ্যাঁ, পানি উঠতেছে অলরেডি। এখন মনে করেন আবার সন্ধ্যা হয়ে যেতেছে, সাগরে ঢেউ বাড়তেছে, এক এক ঢেউ বিশাল বড় বড় আসতেছে। এখন মনে করেন আমরা আর কোনো উপায় না ভাই, আমরা তো সবাই কালেমা পড়ে লাইছি, আমাদের আর বাঁচার কোনো ভাব নাই ভাই। পরে ওখান থেকে কেমনে? পরে ওখান থেকে আল্লাহর কি কুদরত, মানে একটা হেলিকপ্টার উপর দিয়ে উঠতেছে, ড্রোন হেলিকপ্টার গুলো না, 5টা ঘুরান দিছে হেলিকপ্টার। পরে আমরা কি করছি, লাল জামা কাপড় যা ছিল সবাই হাতে নিয়ে উপর দিয়ে এমনি ঘুরাইছি। তখন হেলিকপ্টারে দেখছে, দেখার পরে হেলিকপ্টারে আবার লোকেশন সব পাঠাইছে। পাঠানোর পরে সন্ধ্যা 7টার দিকে ভাই রিসিভ বোর্ড আসছে, ইটালি রিসিভ বোর্ড। পরে মোট তাহলে সাগরে কয় ঘন্টা থাকলেন? সাগরে 22 ঘন্টা ছিলাম। 22 ঘন্টা। 22 ঘন্টা পর কি ইতালি ল্যাম্পাদোসা রিসিভ হয়েছেন নাকি? হ্যাঁ, ইতালি ল্যাম্পাদোসা রিসিভ করে নিয়েছে। মোটামুটি তাইলে পরে আল্লাহর রহমতে পৌঁছাইছেন অনেক কষ্টের পর। এখানে পৌঁছানোর পর তো এখন ঠিকঠাক আছে বর্তমানে? এখন আলহামদুলিল্লাহ পৌঁছানোর পরে এই ল্যাম্পাদোসা থেকে সিসিলিয়া আনলো, সিসিলিয়া থেকে এখন এই ক্যাম্পে আসলাম। এর ভিতরে যে আপনারা তো মোটামুটি শারীরিক ভাবে অনেক অসুস্থ হয়েছিলেন, যেহেতু এতদিন না খাওয়া, মানে পরে এখন কি অবস্থা? চিকিৎসা কি এনে করাইছে নাকি নিজেরা করছেন? এখন আলহামদুলিল্লাহ ক্যাম্প থেকে সমস্ত চিকিৎসা এবং ডাক্তার করে সবকিছু। মোট এখানে আসছেন কতদিন হইব? এখানে আসছি জানুয়ারি 29 তারিখ, 1 বছর। মানে কাগজপত্র কি আগাইছে? আলহামদুলিল্লাহ কাগজপত্র সব হয়ে গেছে, শুধু বাংলাদেশের কাগজটা বাকি রয়েছে, মানে যাওয়া আসা। হ্যাঁ, আসা যাওয়ার কাগজটা বাকি রয়েছে। মানে কাজ কাম করতেছেন বর্তমানে? এখন বর্তমানে টুকটাক কাজ টাজ করি আর কি ক্যাম্পে থেকে। যাই হোক, মানে আমি যতটুকু ওনার কাছ থেকে আগে শুনছি, উনি মূলত যে ভিডিও অনেক বড় হয়ে যায় ওই জন্য সংক্ষেপে বলছে। আপনারাই তো বুঝেন 2 বছরের ঘটনা যখন 10-15 মিনিটে কইতে যায়, এটা আসলে কতটুকু। হ্যাঁ, কিন্তু শরীরে এখনো জামা করলে শরীরে দাগ থাকবো যে মারছে, যে মাফিয়ারা। আমি আরেকটু কথা বলি ভাই, জি, এখানে যারা লিবিয়া থেকে তিউনিসিয়া ঢুকতে চায় তাদের জন্য আমি বিশেষ করে আমি এই কথাগুলা বললাম, যে যারা জীবনও যাতে তিউনিসিয়া দিকে না আসে, কারণ তিউনিসিয়া ভাই প্রচুর ঝামেলা। তিউনিসিয়া ঢুকাটা প্রচুর, তিউনিসিয়া যদি ধরা খায় সাগরের ভিতরে, এখন ধরা খাইলে সরাসরি আবার মাফিয়ার কাছে বিক্রি করে দেয়, মাফিয়া লিবিয়ার কাছে বিক্রি করে দেয়। যাই হোক, আর অনেকেই টিউনিসিয়া হোক লিবিয়া হোক, মানে বাংলাদেশ থেকে অনেকেই ইতালি আসতে চায়, বৈধ উপায় না পায়া এই পথে আসতে চায়। ওদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ? মানে আপনি কি আসতে বলবেন নাকি না নিষেধ করবেন? না না না, এই রাস্তায় আমি মনে করি ভাই একবারে 100% থেকে 100% মৃত্যু, মানে কোনো নিশ্চয়তা নাই কোনো বাঁচার। আর যদি ভালো, যদি কোনো ভাগ্য থাকে, ভালো মানুষ থাকে, পরিচিত যদি থাকে, কেউ যদি ভালো থাকে, ভালো, আবার যদি দালাল যদি ভালো হয়, তাহলে মনে করেন কষ্ট হয়। তাহলে আপনার সর্বমোট তাহলে কত টাকা খরচ হইলো? আমার সর্বমোট 25 লক্ষ টাকা গেছে। 25 লাখ টাকা। তো টাকা তো একদিকে আছে 25 লাখ, আর মাফিয়ার মায়ের, কোস্টগার্ডের মায়ের, পুলিশের মায়ের, তা তো মানে আছে শরীরের উপরে যে কত লাখ টাকার মায়ের গেছে, এটার কোনো হিসাব নাই। তো মোটামুটি একটা ধারণা তো পাইছেন। ওইটা তো যে সহ্য করে ওই একমাত্র বুঝে, কিন্তু
আরেকজন এটা আসলে বলার পর ওই রকম ভাবে ফিল করতে পারতো না যে আসলে কি কষ্টটা হয়েছিল। তো যতটুকু তার স্টোরি সংক্ষেপে বলার চেষ্টা করছে, তো আশা করি একটা ধারণা পাইছেন। পরবর্তীতে যদি অন্য কিছু কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে রাখবেন, আমি নিজে যতটুকু জানি জানানোর চেষ্টা করবো, আর আমি নিজে না জানলে পুরান যারা আছে ওর কাছ থেকে জানি হইলে জানানোর চেষ্টা করবো। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম।